তোমাদের অনেক স্বাগত। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং সেটা হচ্ছে বাংলা এবং এটা 2021 নতুন দেওয়া হয়েছে জুলাই মাসের জন্য। তো এটা আজকে আমরা সলভ করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বোতামটি অবশ্যই ক্লিক করে দিও। প্রশ্নটি অনেক বড় তাই এটা আমি আলোচনা কম করছি, সরাসরি উত্তর বলে দেওয়া হচ্ছে এখানে আর তোমরা জিনিসটা ভালো করে দেখে নিও। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখো এখানে শূন্যস্থান রয়েছে, বলছে ঠিক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। প্রথমে প্রশ্ন হচ্ছে একের একে যে ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নয়। আরব দিগের সমান কোনো জাতি পৃথিবীতে তুল্য নয়। কোন বিষয়ে? যুদ্ধবিগ্রহ, দয়া প্রদর্শন, বৈরী সাধন, আতিথেয়তা। এর সঠিক উত্তর আতিথেয়তাতে আরবদের সমান কেউই নয়। তারপর রয়েছে যে আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন। এখানে এই কথাটা কে বলেছেন যে আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? এটা বলেছেন হচ্ছে গ্রিক বীর সেকান্দার। তিনি বলেছিলেন পুরুকে। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে সেকান্দার। একের তিনে রয়েছে দেখো পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়। পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, টেনিদাকে এই কথা কে বলেছেন? তো এই কথাটা বলেছিল হচ্ছে ক্যাবলা। এরপর একের চারে দেখো মাইকেল মধুসূদন দত্ত যে জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিল সেটির নাম কি? সেটির নাম হচ্ছে ভার্সাই, সিলন, মল্টা আর হচ্ছে টাইটানিক। তো সেই সঠিক উত্তর হচ্ছে সিলন। সিলন থেকে লিখেছিল। তো এই তো হচ্ছে কয়েকটা শর্ট কোশ্চেন। এবার বাদ বাকি ব্রড কোশ্চেন গুলোর জন্য আমরা চলো সেগুলো এক জায়গায় করা আছে সেগুলো আমরা দেখে নিই। তো এখানে দেখো ২-এর ১-এ যে প্রথম প্রশ্নটি ছিল তা হলো মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম। কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন? মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম। কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন? উত্তর হচ্ছে দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতায় উপরোক্ত লাইনে বোঝাতে চেয়েছেন সুপ্রাচীন কাল থেকেই এমনি রকম হয়ে আসছে। এমনি রকম মান্ধাতারই আমল থেকে এমনি রকম। দেখো এমনি রকম কথার অর্থ হলো পৃথিবীর কোনো মানুষই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না, সকলকে ভালোবাসতে পারে না। সে যেমন অন্যের প্রতারণার শিকার হচ্ছে ঠিক তেমনি সেও অন্য কাউকে প্রতারিত করছে। তাই ভালো মন্দ যাই থাক, যেটা যাই থাক সত্যকে মেনে নিতে হবে খুব সহজে, এই কথাটাই বলেছেন। এরপরে দেখো ২-এর ২-এ রয়েছে দেখো আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। বক্তার একথা বলার কারণ কি? উপরিউক্ত বক্তব্যটি নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা থেকে। এখানে বক্তা আরব সেনাপতি মুর সেনাপতিকে একথা বলার কারণ হলো, বক্তাকে আরব সেনাপতি কাকে বলেছিল? মুর সেনাপতিকে বলার কারণ হলো গতরাতে যখন দুই সেনাপতি পরস্পর ও পরস্পরের পূর্বপুরুষের বিক্রম বর্ণনা করছিল তখন আরব সেনাপতি জানতে পারেন এই আশ্রয়প্রার্থী মুর সেনাপতির নির্দেশেই তার পিতাকে হত্যা করা হয়েছিল। ফলে তিনি প্রতিশোধ গ্রহণের জন্য ইচ্ছা জাগলেও আশ্রয়প্রার্থীকে তিনি আক্রমণ করতে পারেন না। তাই পরদিন সকালে মুর সেনাপতিকে প্রস্থানের উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে এই কথা বলেছিলেন। এই উপরোক্ত কথাটি বলেছেন। এরপরে চলো ২-এর ৩-এ কি রয়েছে দেখি। ২-এর ৩-এ রয়েছে অ্যান্টিগোনাস তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগোনাস কোন ঔদ্ধত্য দেখিয়েছিল? অ্যান্টিগোনাস কেন দেখিয়েছিল? দেখো দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটকে গ্রিক সম্রাট সেকান্দারের কাছে অ্যান্টিগোনাস যখন গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে নিয়ে আসে তখন কথোপকথনের মাধ্যমে জানা যায় গ্রিক সেনাপতি সেলুকাস সরল বিশ্বাসে চন্দ্রগুপ্তকে যুদ্ধ কৌশল শিক্ষা দিয়েছিলেন। কিন্তু এই নিয়ে সেলুকাস ও অ্যান্টিগোনাসের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এমনকি অ্যান্টিগোনাস সেলুকাসের ওপর তরবারিও নিক্ষেপ করে। আর সব ঘটছিল সম্রাট সেকান্দারের সামনেই। তাই সেকান্দার অ্যান্টিগোনাসের এই কার্যকলাপকে ঔদ্ধত্য বলে মনে করেছেন। এরপর দেখো ২-এর ৪-এ কি রয়েছে।
তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিলেন? উত্তর দেখো। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্পে আয়োজিত পিকনিক দলের দলপতি ছিলেন টেনিদা। পিকনিকের মেনু তৈরি করতে গিয়ে বেশ আলোচনা হচ্ছিল, মানে যখন পিকনিকের মেনু তৈরি করা হচ্ছে তখন বেশ আলোচনা হচ্ছিল। কি কি? পোলাও, ডিম, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা, মাসালদা ধোসে, শামি কাবাব প্রভৃতি সুস্বাদু খাবার। কিন্তু হঠাৎ করে এই সুস্বাদু মেনুর সঙ্গে কথক জুড়ে দিয়েছিলেন আলু ভাজা, শুক্তো, বটি চচ্চড়ি। মানে যে গল্পটা লিখেছে তাকে কথক বলা হচ্ছে। তো কি জুড়ে দিয়েছেন? আলু ভাজা, শুক্তো, বটি চচ্চড়ি। তো বাটি চচ্চড়ি। তো ক্যাবলা জুড়ে দিয়েছিল তার সঙ্গে আবার কুর্দুর তরকারি দিয়ে ঠেকুয়া। ফলে এত স্বাদের খাবারের মধ্যে এই বিস্বাদ খাবারগুলো টেনে তার মাথা গরম করে দেয়। ফলে তিনি উপরোক্ত মন্তব্যটি করেছিলেন। এই মন্তব্যটি তিনি করেন। এরপরে দেখো আমরা দেখি ২০০৫ নম্বরে কি রয়েছে দেখো। ২০০৫ নম্বর হচ্ছে কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? উত্তর হলো, কবি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতায় চড়ুইটির চোখে কৌতূহল থাকার অন্যতম কারণ হলো কবির বাড়ির নির্জনতা সেই বাড়িটির। সাধারণত প্রত্যেক বাড়িতে একাধিক মানুষ থাকে, একজন বাইরে গেলে অপরজন সেই বাড়ির দেখশন করে। কিন্তু কবির বাড়ি কেমন? কবি কল্পনা করেন তিনি চলে গেলে চড়ুইটি ভাবে যে এই বাড়ির জানালা, দোর, টেবিল, ফুলদানি, বই খাতা সবকিছু তার হয়ে যাবে, কারণ বাড়িতে আর দ্বিতীয় জন কেউ নেই, তাই সে এটা ভাবে। এরপর দেখো তিনের একে কি বলা হয়েছে, আমি শুধু খালি উত্তরগুলি পড়ে যাচ্ছি। সবুজ জামা কবিতার ভাববস্তু আলোচনা করো। দেখো, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সবুজ জামা কবিতায় এক সহজ সরল প্রকৃতিপ্রেমী শিশুর কথা তুলে ধরেছেন। তার নাম তোতাই। তোতাই স্কুলে গিয়ে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে পড়াশোনা করবে না। সে প্রকৃতিতে ঘুরে বেড়াতে চায়, মুক্ত থাকতে চায়। দাদুর মতো চোখে চশমা দিয়ে জগৎকে দেখতে চায় না। সভ্যতার নকল মুখোশ খুলে সে যা কিছু সহজ স্বাভাবিক তাকেই সেভাবেই পেতে চায়। তাই সে গাছের মতো সবুজ জামা পছন্দ করে, যেখানে কত পাখি প্রজাপতি এসে বসবে। অর্থাৎ এই কবিতায় সভ্যতার জটিলতা ছেড়ে সহজ সরল ও প্রাকৃতিক ভাবে বাঁচার কথা বলা হয়েছে। এরপর দেখো ৩-২ কি রয়েছে। ৩-২ রয়েছে বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার লেখা মেঘনাদ বধ কাব্য সম্পর্কে কিরূপ অভিমত ব্যক্ত করেছেন। উত্তর দেখো। লেখক মধুসূদন দত্তের লেখা ৩টি চিঠির মধ্যে একটি চিঠি লেখা হয়েছিল বিশিষ্ট বিদ্যানুরাগী রাজনারায়ণ বসুকে। তিনি সেখানে মেঘনাদ বধ কাব্য সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন তিনি ৭৫০ লাইনে কাব্যের ষষ্ঠ সর্গ শেষ করেছেন। মেঘনাদের মৃত্যু মধ্য দিয়ে এই সর্গ শেষ হয়েছে। মেঘনাদকে মারতে লেখকের অনেক কষ্ট হয়েছে, এমনকি তিনি কান্নাও করেছেন। এছাড়া এই কাব্য লেখাতে তাকে অনেকে কালিদাসের সঙ্গে তুলনা করেছেন, তিনি তা মেনে নিয়েছেন। তবে মিল্টনকে তিনি উঁচু মাপের লেখক বলে অভিহিত করেছেন। আর বলেছেন অনেক হিন্দু মহিলা এই কাব্য পড়ে কেঁদে ফেলেছেন, তাই রাজনারায়ণ বসু মহাশয়ও যেন নিজ স্ত্রীকে কাব্যটি পড়ার সুযোগ করে দেন। এরপরে দেখো ৩-৩ কি রয়েছে। ৩-৩ রয়েছে পরবাসী কবিতায় শেষ ৪টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য কি? পংক্তি বানানটা এখানে মিসপ্রিন্ট এসেছে, ঠিক আছে। তো দেখার পর উত্তর হচ্ছে কবি বিষ্ণুদেব পরবাসী কবিতায় এই সুন্দর বন জঙ্গল প্রাকৃতিক পরিবেশের যেমন বর্ণনা করেছেন, ঠিক তেমনি শেষের পংক্তির ৪টি লাইনে তিনি নিজ মন থেকে একাধিক প্রশ্ন রেখেছেন। তিনি গর্জে উঠেছেন সারা দেশ জুড়ে, বিশ্ব জুড়ে এত বন জঙ্গল, সবুজ বনাঞ্চল ধ্বংস করে ফেলা হয়েছে, এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে না কেন? তাদের এত মৌনতার কারণ কি? প্রকৃতিকে কি কেউ সম্মান করে না? গাছপালা, সবুজ বনাঞ্চলের কি কোনো মূল্য নেই? তাদেরকে কেনই বা এত গৌণ মনে করা হয়? মানুষ বাসস্থান নির্মাণের আশায় এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, বনানী ধ্বংস করে, যাযাবরের মতো শুধু এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়ায়, তাঁবু টানে, কিন্তু নিজের ঘর, নিজের বাসভূমি গড়তে পারছে না। এরপর ৩-৪ কি আছে দেখো।
কিন্তু এই রাতটির কথা আমার ভালোভাবেই মনে আছে। পথ চলতি রচনাংশ অনুসারে লেখকের সেই রাতের অভিজ্ঞতার বিবরণ দাও। দেখো, এখানে মূল উত্তর যা হবে, ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথ চলতি প্রবন্ধে তিনি বর্ণনা করেছেন কিভাবে গয়া থেকে কলকাতা পর্যন্ত একটি পাঠান যাত্রী ট্রেনের বগিতে বেশ গল্পগুজবে বন্ধুত্বের সাথে ভ্রমণ করেছেন। ওই বগিতে যে পাঠানরা ছিল তারা ছিল ইংরেজ দখলীকৃত আফগানিস্তানের মানুষ। তারা ফার্সি ভাষা জানত না। তারা ছিল পশতুভাষী। লেখক প্রথমে বললেন পশতু ভাষার বিখ্যাত কবি কুশল খাঁ খট্টক সম্পর্কে। এতে পাঠানরা খুব খুশি হলো, এমনকি তাদের মধ্যে একজন তো পশতু ভাষার গজল শুরু করেছিলেন। এরপর শুরু হলো আদম খান আর দুররানি মোহাম্মদের কিস্সা বা গল্প। এভাবেই লেখকের চেষ্টাতে দেরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িটিতে এক পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন শুরু হয়ে গিয়েছিল। আর সেই রঙিন রাতের কথা লেখকের সারা জীবন ধরেই মনে ছিল। এরপর দেখো এখানে দল বিশ্লেষণ রয়েছে। প্রথমে রয়েছে স্টেশন। স্টেশন স্টেশনটা তিনটা দলে বিভক্ত। স্টেশন, তো তার মধ্যে হচ্ছে গিয়ে প্রথমটি রুদ্ধ, তারপরেরটি মুক্ত, তারপরটি হচ্ছে আবার রুদ্ধ, এখানে দেওয়া আছে। এরপরে বাগুই আটি বা গুই আ টি, চারটি দল, এবং এখানে চারটি দলই হচ্ছে মুক্ত দল। দর্শন মাত্র, দর্শন মাত্র, এখানে প্রথম তিনটি রুদ্ধ আর শেষেরটি হচ্ছে মুক্ত দল। এরপর হচ্ছে ক্ষিপ্র হস্ত, ক্ষিপ্র হস্ত, এখানে হচ্ছে প্রথম চারটি দল, প্রথম হচ্ছে রুদ্ধ, তারপর মুক্ত, তারপর রুদ্ধ, তারপর মুক্ত। এরপর দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে অদ্ভুত রকম। অদ্ভুত রকম হচ্ছে গিয়ে অদ্ভুত রকম, এখানে হচ্ছে প্রথম দুটি রুদ্ধ, তারপরটা মুক্ত, তারপর হচ্ছে রুদ্ধ। এবার উদাহরণ দেওয়া রয়েছে, মধ্য স্বরাগমের উদাহরণ দিতে বলেছে। যেমন হচ্ছে রত্ন, রত্নকে বলা হচ্ছে রতন, এটা মধ্য স্বরাগমের একটি উদাহরণ। আসলে ব্যাপারটা হচ্ছে দুটো যুক্ত ব্যঞ্জন ধ্বনির মধ্যে যখন কোনো স্বরধ্বনির আগমন ঘটে, যেমন ত, এখানে স্বরধ্বনির আগমন ঘটেছে, তাই এটা মধ্য স্বরাগম বলা হয়। স্বরভক্তি, স্বরভক্তি আর মধ্য স্বরাগম প্রায় অনেকটা একই রকম। স্বরভক্তি দেখো এখানে ধর্ম ধরম, ধর্ম ধরম। এরপর দেখো অন্তঃস্থ শ্রুতি। অন্তঃস্থ শ্রুতি হচ্ছে গিয়ে চায়ের, মানে দুটি যে স্বরধ্বনি আছে সেটি একসঙ্গে উচ্চারিত হওয়ার পর এমন মনে হয় যে একসঙ্গে মিশে গিয়েছে, যেমন চায়ের, চায়ের, এটা অন্তঃস্থ শ্রুতি। এরপর দেখো রয়েছে অন্তঃস্বর লোপ। অন্তঃস্বর লোপ হচ্ছে গিয়ে আজি, আজ, এটা হচ্ছে অন্তঃস্বর লোপের একটা উদাহরণ। আর অনন্য স্বর সঙ্গীতের উদাহরণ হচ্ছে যজ্ঞ, যুগ্গি, যজ্ঞ, যুগ্গি। এরপর দেখো কিছু প্রবাদ রয়েছে। যার কর্ম তার সাজে, অন্য লোকের লাঠি বাজে। এর অর্থ হলো যে যে কাজে যে পারদর্শী তার পক্ষে সেই কাজ করা সহজ। ২ নম্বর হচ্ছে নুন আনতে পান্তা ফুরোয়, মানে দারিদ্র্যের করুণ অবস্থা। ৩ নম্বর হচ্ছে গেয় যোগী ভিক পায় না, মানে অতি কাছের ব্যক্তি নিজ গুণের সম্মান পায় না। ৪ নম্বর দেখো কি, ৪ নম্বর রয়েছে মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার, মানে বড় কর্মকাণ্ডের পরিকল্পনা করা। এর কথা হচ্ছে বড় কর্মকাণ্ডের পরিকল্পনা করা। আর ৫ নম্বর হচ্ছে এক হাতে তালি বাজে না, মানে বিবাদও দুপক্ষের দোষ থেকেই হয়। বিবাদ দুপক্ষের দোষ থেকেই হয়, তাই বলা হয় এক হাতে তালি বাজে না। তো বন্ধুরা, এই তো ছিল আজকের প্রশ্নগুলো। তো তোমাদের প্রশ্নগুলো সবগুলি লিখে নিবে এবং এগুলো শিখবে ভালো করে, বুঝে বুঝে পড়ে। আর চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর তার সঙ্গে আরেকটা কথা বলছি, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে। অনেক অনেক ভালো থেকো, ধন্যবাদ।